তৃণমূলের আদিনব্য নিয়ে যখন রাজ্য রাজনীতিতে একেবারে তুঙ্গে রয়েছে চর্চা, তখনই তৃণমূল জানিয়ে দিয়েছে যে মমতার দিল্লি সফরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন তা নিয়ে আবার কুণাল ঘোষ ভবিষ্যৎবাণী করেছেন। রাজনীতি সম্ভাবনা শিল্প, তাই অনেকেই আগাম ভবিষ্যৎবাণী করতে চান না, কিন্তু এ রাজ্যের রাজনীতিতে তারিখ নিয়ে চর্চা রোজকার বিষয়। 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট, বিজেপি শিবির আত্মবিশ্বাসী। একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই। এর মাঝেই রবিবার দুপুরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি তার। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। পরিকল্পিত পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বিরোধী শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না, মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের বিস্ফোরক রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদার অভিযোগ করছেন যে যুব তৃণমূল নেতা টাকার বিনিময়ে দলে নিষ্ক্রিয় করে রাখার নিদান দিয়েছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হতে হেনস্থার অভিযোগ আগেই তুলেছিলেন পাপিয়া, পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের যুব নেতা প্রতীক দেব। সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার দিন 3 আগে রীতিমতো বোমা ফাটান। অভিযোগ করেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এলাকার তৃণমূল যুবনেতা প্রতীক দে। রাজি না হয় হুমকি দেওয়া হচ্ছে। এবার প্রতীকের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। দলের কোথায় কি হবে, ওয়ার্ডের কোথায় কি হবে সেটা আমি ঠিক করব, আমি সেটা বলে দেবো, সেইভাবেই হবে এবং তোমাকে তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক মাসে 50,000 টাকা করে দিয়ে দেবো। অভিযোগের সত্যতা প্রমাণ করার জন্য দল তদন্ত করুক। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। তাহলে দুর্নীতি অথবা দুর্নীতি না, এটা প্রকাশ হবে তখন যখন ব্যক্তিগত সম্পর্কে চিট ধরবে। এটা কোথায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলাটাকে নিয়ে? এদের সব খাওয়া হয়ে গেছে, এ তো চরিত্রের মনুমেন্ট এরা। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান অবশ্য স্পষ্ট করে দেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ পুর কর্তৃপক্ষ। সোনারপুর থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় শিক্ষক নিয়োগ মানেই তো দুর্নীতি। সাদা খাতা দিয়ে চাকরি চুরির অভিযোগ একেবারে ভুরি ভুরি। এবারে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতে তার আঁচ পাওয়া গিয়েছে। যারা অধ্যাপক হবেন তাদেরই একাংশ রীতিমতো বই খুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছেন। ভাবুন একবার, ভিডিও ভাইরাল হয়েছে, শোরগোল পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা কলেজে। সামনে মোবাইল ফোন, খোলা বইও, বই মোবাইল হাতের কাছে রেখেই মনের সুখে চলছিল পরীক্ষা। গোল বাঁধল এক অধ্যাপকের ফেসবুক লাইভে। কলেজ সার্ভিস কমিশনে এমনই বেনিয়মের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফারাক্কায়। রবিবার সৈয়দ নুরুল হাসান কলেজে ছিল সেট। ওই কলেজেরই এক অধ্যাপকের ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যায় ক্যান্টিনের পাশে আলাদা ঘরে 2 পরীক্ষার্থীর জন্য ছিল রীতিমতো VIP ব্যবস্থা। একজন শিক্ষক যদি অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এতে তো বড় লজ্জা, জাতির লজ্জা। পরীক্ষার নামে বেনিয়ম, বেজায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা বলছেন, কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ? পরীক্ষা না মানে এটা ফর্মালিটি পুরো করা, তার মানে চাকরি তো অলরেডি তাহলে সেটিং হয়েই ফেলেছে, তাহলে পরীক্ষা না নেওয়া উচিত ছিল। যে আমি কলেজের জিবি মেম্বার, গভর্নিং বডির মেম্বার, কলেজের গভর্নিং বডির কিছু করার এই ব্যাপারে নেই। এ রাজ্যে নিয়োগ মানেই দুর্নীতি। যোগ্যদের বঞ্চিত করে সাদা খাতা জমা দিয়ে চাকরি বাগিয়ে নিয়েছেন অনেকে। এবার কলেজে অধ্যাপক নিয়োগেও বিস্তর বেনিয়মের অভিযোগ উঠল। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ললিত কাণ্ডে আরও জোরালো বঙ্গযোগ। এবারে জেলাতেও ললিত যোগ। সাম্যবাদীর সুভাষ সভার যোগ মিলেছে পশ্চিম মেদিনীপুরে। সংসদে স্মোক কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বঙ্গে জেলায় জেলায় সংগঠন তৈরির কাজে নেমেছিল ললিত ঝাঁ। দাসপুরেও থাবা বসেছিল সাম্যবাদী সুভাষ সভা। যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সাথে। বলা হয়েছিল উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড সংগ্রহ করতে হবে। দাসপুর, ঘাটাল সহ আশপাশের এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে। স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে। আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর SS সাম্যবাদী সুভাষ সভা নামে। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। ললিত ঝাঁয়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই, আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়নে বা এই সংস্থায় আছে এটাও জানতাম না।
সংসদে হামলার মতো এত বড় ঘটনা যে ঘটাতে পারে ললিত তার বিন্দু বিসর্গও টের পাননি বলে দাবি হিমাংশুর। টিভিতে সংসদে হামলার খবর দেখানোর পরই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। সংগঠনের আসল উদ্দেশ্য কি? সমাজসেবার আড়ালে সংগঠনের কি অন্য উদ্দেশ্য ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। বন বিড়াল শিকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 22 জন আদিবাসীকে। গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গিপুর মহকুমা আদালতে তাদেরকে পেশও করা হয়। বন বিড়াল শিকারের অভিযোগ। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হিরোলা গ্রামের মাঠ থেকে 22 জন আদিবাসীকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাদের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে একটি বন বিড়াল উদ্ধার হয়। 5 বিড়াল, বন বিড়াল ধরেন এই একটা ধরেছিল। এই ফ্রেশ ডিপার্টমেন্ট মানুষগুলো গেল, দিয়ে তীর ধনুক সবকে কেড়ে নিল, দিয়ে ওই গাড়িতে তুলে দিল। 22 জনকে অ্যারেস্ট করা হলো। ওরা একটা জঙ্গল ক্যাট, যেটা নাকি শিডিউল 1 অ্যানিমেল অ্যাকর্ডিং টু আওয়ার দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। তো সেক্ষেত্রে শিডিউল অ্যানিমেল মারার জন্য তাকে অ্যারেস্ট করা হলো 22 জনকে। শিকারের বিরুদ্ধে বন দফতর সচেতনতামূলক প্রচার চালায়। প্রচার থাকা সত্ত্বেও আদিবাসী সংস্কৃতির অন্যতম এই শিকার উৎসব চলছে। তাদের নিয়ম মেনে মানুষ যোগ দিচ্ছেন এই শিকারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা, নদিয়াতে বাধা দেওয়া হলে হামলা চালানোর অভিযোগ। পাল্টা BSF এর গুলিতে আবার 2 পাচারকারীর মৃত্যুর খবরও সামনে আসছে। সীমান্ত দিয়ে যেমন গরু পাচার হয় তেমনি অনুপ্রবেশও হয়। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কড়া করেছে BSF। নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, আর তাতেই BSF এর গুলিতে 2 বাংলাদেশের মৃত্যু। সূত্রের খবর, শনিবার মাঝরাতে অনুপ্রবেশের চেষ্টা। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা। 2 অনুপ্রবেশকারীকে আটকান BSF এর জওয়ানরা। পাল্টা BSF এর উপর হামলা চালানোর অভিযোগ। আত্মরক্ষায় BSF এর গুলিতে 2 পাচারকারীর মৃত্যু। BSF সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের কাছ থেকে একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। BSF এর থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কি কারণে কাটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা খতিয়ে দেখছে পুলিশ। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। হুগলির মগরাগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে 2 বাংলাদেশি যুবককে। ধৃতদের মধ্যে অনুপ্রবেশের মামলা রুজু করেছে মগরা থানার পুলিশ। বেশ কিছুদিন থেকে হুগলির মগরাগঞ্জ বাজারে ফুলকপি বিক্রি করছিলেন অপরিচিত 2 যুবক। সন্দেহ হওয়ায় তাদের পরিচয় জানতে চান স্থানীয় ব্যবসায়ীরা। তাদের বাড়ি কাকদ্বীপে জানান বিপ্লব দাস ও রতন দাস নামে ওই 2 যুবক। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ওই 2 যুবককে তুলে নিয়ে যায় মগরা থানার পুলিশ। এখানে থাকতো কতদিন ধরে দেখছো? কতদিন ধরে? তোমাদের কাছে কি বলেছে? আমরা বলতেই পারবো না যে ও টাকারে পাত্রী, কিন্তু নূতন এই বছর নূতন দেখছি যে 4-5 দিন হয় এনে কপি করছে। ধৃতরা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। দীর্ঘ পুলিশি জেরায় নিজেদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে বলে স্বীকার করেন ধৃতরা। তাদের কাছ থেকে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। অবৈধভাবেই ভারতে প্রবেশ করেন তারা। কি উদ্দেশ্যে, কতদিন আগে তারা ভারতে এসেছেন পুলিশ খতিয়ে দেখছে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আলিপুরদুয়ার ঢেকলাপাড়া চা বাগানে অ্যাম্বুলেন্সের অভাবে শ্রমিক মৃত্যুর 2 দিন পরও ছবিটা কিন্তু একটুও বদলায়নি। টনক নড়েনি প্রশাসনের। চা সুন্দরী প্রকল্পে বসবাসকারী শ্রমিকদের কাজ নেই। 22 বছর ধরে বন্ধ রয়েছে ঢেকলাপাড়া চা বাগান। নদী থেকে বালি পাথর তুলে কোনো রকমে একবেলার খাদ্য সংস্থান করছেন ওরা। প্রশাসনিক সভা থেকে আলিপুরদুয়ারের 4টি চা বাগান অধিগ্রহণের কথা বলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই রয়েছে ঢেকলাপাড়া চা বাগানও, যেখানে অ্যাম্বুলেন্সের অভাবে শুক্রবার প্রাণ গেছে চা শ্রমিকের। 2 দিন কেটে গেছে, তারপরও বদলায়নি ছবিটা। অবিলম্বে ওই চা বাগানে অ্যাম্বুলেন্স চালুর দাবি তুলেছেন শ্রমিকরা। हॉस्पिटल कैसे जाएगा? हम लोग का तो बगान बंद है, पैसा भी नहीं दे रहा है। वो कंपनी खुला है अभी, वो भी 2 महीने से पैसा नहीं दे रहा है। সবসময় পেশার ডাক্তারবাবুরা সজাগ আছেন। ডাক্তারবাবুরা তাদের যা ডিউটি করার কথা সেগুলো করছে। ঢেকলাপাড়া চা বাগানের ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ করেছে? জনপ্রতিনিধিরা কেন এখনো এলাকায় পৌঁছতে পারেননি? সরকারি কর্মচারী আছেন যারা উদাসীনভাবে থাকেন,
এবং তাদের আচরণের ফলে কি হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 22 বছর ধরে বন্ধ ঢেকলাপাড়া চা বাগান, এখন শ্রমিকের সংখ্যা অর্ধেক হয়ে দাঁড়িয়েছে। তারা চা সুন্দরী প্রকল্পের ঘরে বাস করলেও কাজ নেই, খাবার নেই। অধিগ্রহণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কবে হবে অধিগ্রহণ তা এখনো প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।